হ্যালো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ছাত্রছাত্রীদের জন্য তাদের মাধ্যমিক পরীক্ষার ভৌত বিজ্ঞানের অনলাইন ক্লাস আজ থেকে আমরা শুরু করছি। প্রত্যেক রবিবার রাত 8টার সময় ক্লাস ভিডিও আপলোড করা হবে। ক্লাস শেষে কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট বক্সে কিংবা এখানে দেওয়া ইমেল আইডি physics.net01@gmail.com-এ জানাতে পারে। আমি তাদের প্রত্যেকের প্রশ্ন উত্তর দেব। আর আজকে যারা চ্যানেলে প্রথম এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিও। তো আমরা প্রথমেই চলে যাব আমাদের সিলেবাসে কী কী আছে। আমাদের সিলেবাসে 8টা অধ্যায় আছে এবং এই 8টা অধ্যায় আমরা 1, 2, 3, 4 করে পরপর করব। প্রথম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এই পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়টাকে আমাদের সুবিধার জন্য দুটো ভাগে ভাগ করে নিয়েছি, ভৌত বিজ্ঞান ও পরিবেশ এবং শক্তির যথাযথ ব্যবহার এইভাবে। কিন্তু আমরা একদিনেই দুটো শেষ করব না, তাহলে তোমাদের উপর চাপ পড়ে যাবে বেশি। সেজন্য প্রথম দিনে ভৌত বিজ্ঞান ও পরিবেশ করব এবং সামনের দিনে, সামনের রবিবারে 13 তারিখে শক্তির যথাযথ ব্যবহার এটা শেষ করব। এবং আগে যেরকম বলেছি যে প্রত্যেক অধ্যায় শেষে একটা করে এমসিকিউ অনলাইন পরীক্ষা হবে, তো সেটা সামনের দিনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। তোমরা তোমাদের কম্পিউটার, মোবাইল, ট্যাব যাই আছে সেটা থেকে উত্তর করতে পারবে এমসিকিউ পরীক্ষা। তো প্রথম অধ্যায়ে আমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের গঠন, ওজোন স্তর, গ্রিন হাউস ইফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন। তো আমরা প্রথমে চলে আসি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠের চারপাশে যে বাতাসের স্তরে স্তরে একটা আচ্ছাদন, সেটাকেই বায়ুমণ্ডল বলা হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্যই এই বায়ুমণ্ডল পৃথিবী ছেড়ে চলে যেতে পারে না, পৃথিবীকে আঁকড়ে ধরে থাকে। নানা রকম উপাদানের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড এগুলি বেশি থাকে। তার মধ্যে নাইট্রোজেন সর্বাধিক 78%, অক্সিজেন 21%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, কিন্তু এর প্রভাব সুদূরপ্রসারী। এগুলো আমরা ছিল পরে আজকে আলোচনা করব। বায়ুমণ্ডলের অস্তিত্ব যদি বলা যায় তো ভূপৃষ্ঠ থেকে 750 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃতি আছে। এই রেঞ্জটা এই জন্যে পাওয়া যায় যে পৃথিবীর আকৃতি সমান নয়, এবং পৃথিবীর আকৃতি সমান না হওয়ার জন্য স্থানে স্থানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবটাও আলাদা। সেই জন্যই ভূপৃষ্ঠে একরকম জায়গায় একরকম, অন্য এক জায়গায় হয়তো বেশি পরিমাণে বায়ুমণ্ডলের অস্তিত্ব পাওয়া যায়। তো আমরা এই রেঞ্জটাকে মনে রাখবো, 750 থেকে 1000 কিলোমিটার। এরপরে আমরা চলে যাব যে বায়ুমণ্ডলের গঠন। বায়ুমণ্ডলের গঠন বলতে গেলে যে আমরা একটু প্রথমে বললাম যে স্তরে স্তরে বাতাসের আচ্ছাদন। তো এই স্তর বিন্যাসকে দুভাগে করা যেতে পারে, এক হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে আর একটা হচ্ছে উষ্ণতার তারতম্য অনুসারে। রাসায়নিক গঠন অনুসারে যদি আমরা ভাগ করি বায়ুমণ্ডলকে, তো দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে হোমোস্ফিয়ার আর এক হচ্ছে হেটেরোস্ফিয়ার। এবং উষ্ণতা তারতম্য অনুসারে ভাগ করলে হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। এখানে একটা ছবি দেওয়া হয়েছে, দেখো। এই ছবিতে এই যে 0, 10, 20 করে বাড়ছে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উচ্চতা। আর এখানে নানা রকম স্তরগুলোকে এক এক করে লেখা হয়েছে, এগুলো আমরা আলোচনা করবো এক এক করে। এবার রাসায়নিক গঠন অনুসারে প্রথমে এই যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ার নামটা এসছে হোমোজিনিয়াস এবং পৃথিবী যে গোল সেই স্ফিয়ার থেকে, গোল বা স্ফিয়ার থেকে। তো এই স্তরে বায়ুমণ্ডলে যে নানা রকম উপাদান আছে, যেগুলো আমরা একটু আগে বলছিলাম, সেই উপাদানগুলো সমসত্ত্বভাবে ছড়িয়ে থাকে, সেই জন্য এর নাম হচ্ছে হোমোস্ফিয়ার। এর উচ্চতা হচ্ছে, দেখো এই লালের সঙ্গে লাল মিলিয়ে লিখেছি, হোমোস্ফিয়ার 0 থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার। এরপরে ওপর থেকে যায় আছে সেটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। এইখানে উপাদানগুলো কিন্তু সমসত্ত্বভাবে ছড়িয়ে থাকে না। এবার আমরা উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের গঠনগুলোকে আমরা দেখব। যে 5টা স্তরের কথা আগে বললাম আমরা প্রথম দিকে, এই দেখো, এই যে 5টা স্তর, 5টা স্তর, এই 5টা স্তর প্রথম যেটা আছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের
স্ট্রপোস্ফিয়ার হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের সবথেকে কাছের স্তর। এটা ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আবার দেখো, মেরু অঞ্চলে হচ্ছে 9 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। একটু আগে যে বলছিলাম যে পৃথিবীর আকৃতি সব জায়গায় সমান নয়, সেই জন্য এই পার্থক্যটা দেখা যায়। ট্রপোস্ফিয়ারের যে শেষ সীমানা যেটা, সেটাকে বলে ট্রপোপজ। আর এই স্তরটাতে পরিচলন স্রোত দেখতে পাওয়া যায়, ঝড় বৃষ্টি বজ্রপাতও হয়ে থাকে, সেই জন্য একে ক্ষুব্ধমণ্ডলও বলা হয়ে থাকে। মজার ব্যাপার হচ্ছে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই স্তরের তাপমাত্রা কমতে থাকে, এবং কমার হার হচ্ছে প্রত্যেক কিলোমিটারে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে। কমতে কমতে ভূপৃষ্ঠ থেকে কমতে কমতে ট্রপোপজে গিয়ে তখন -56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যায়। এর পরেরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে এই যে টপোপজ থেকে শুরু হচ্ছে এবং প্রায় আরও যাচ্ছে অনেকটা, 45 ডিগ্রির কাছে, 45 কিলোমিটারের কাছাকাছি এই গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সীমানা বলা হয়, এইখান পর্যন্তই বিস্তৃতি। এইখানটাতে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবার তাপমাত্রা বৃদ্ধি হয়। ট্রপোস্ফিয়ারে যেমন কমছিল, এখানে কিন্তু বৃদ্ধি হয়। স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বৃদ্ধি হয়ে হয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পৌঁছায়। এই স্তরের মধ্যে প্রচুর পরিমাণে ওজোন স্তর থাকে, সেই জন্য এটা ওই ওই অংশটাকে বলা হয় ওজোনোস্ফিয়ার। মজার কথা হচ্ছে যে এই স্তরে জলীয়বাষ্প থাকে না, তাই ঝড় বৃষ্টিও হয় না, খুবই শান্ত, এবং সেই জন্য এই স্তরটাকে শান্ত মণ্ডল নাম দেওয়া হয়ে থাকে। আবার যেহেতু কোনো উপর ঝড় বৃষ্টি নেই, সেই জন্য প্লেন এই স্তরটাতেই চলাফেরা করে। এর পরের স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে স্ট্র্যাটোপজ থেকে শুরু করে এই দেখো প্রায় 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং শেষ সীমানাটাকে বলা হয় মেসোপজ। এইখানে আবার তাপমাত্রা আবার কমতে থাকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে। এই দেখো, স্ট্র্যাটোপজ থেকে শুরু হচ্ছে, তাপমাত্রা কমতে থাকছে এবং যখন মেসোপজে যাচ্ছে সেখানে সর্বনিম্ন 92 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যায়। এই স্তরটাতে 76 কিলোমিটার থেকে 100 কিলোমিটার মধ্যে উল্কাপিণ্ড দেখা যায়। এটা তোমরা খাতায় নোট করে নিতে পারো। নেক্সট আসছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার হচ্ছে মেসোস্ফিয়ারের উপর থেকে শুরু হচ্ছে, এই যে এখান থেকে শুরু হচ্ছে প্রায় 500 কিলোমিটার কাছাকাছি পর্যন্ত থার্মোস্ফিয়ার বিস্তৃত। এইখানে তাপমাত্রা বাড়তেই থাকে এবং বাড়তে বাড়তে সর্বোচ্চ 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যায়। এখানে তাপমাত্রা বাড়ার কারণটা হচ্ছে যে সূর্য এবং মহাবিশ্বে অন্যান্য যে সমস্ত নক্ষত্র আছে এবং আরও যা সব রেডিয়েশন হয়, সেগুলোতে অনেক শক্তিশালী রশ্মি আসে এবং সেই রশ্মিগুলো এই স্তরটাতে শোষিত হয়, এবং এইসব যে রশ্মি শোষিত হয় সেই কারণে অ্যাকচুয়ালি অনেক আয়নাইজেশন হয়, এবং সেই কারণে এখানে অনেক আয়ন পাওয়া যায়, এবং এই অংশটুকুটাকে আয়নমণ্ডলও বলা হয়ে থাকে। এর সঙ্গে আরেকটা জিনিস তোমরা লিখে নাও, সেটা হচ্ছে যে আয়নমণ্ডলে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। সর্বশেষ হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হচ্ছে থার্মোস্ফিয়ারের উপর থেকে প্রায় 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আগে যেটা আমরা আলোচনা করছিলাম যে বায়ুমণ্ডলের বিস্তৃতি কত, 750 থেকে 1000 কিলোমিটার, সেই 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবার এখানে উচ্চতা যত বাড়তে থাকে তাপমাত্রা আরও বাড়তে থাকে, এবং সর্বোচ্চ প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যায়। এবার আমরা কিছু বিশেষ বিশেষ স্তর নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তর ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 35 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলের টোটাল যা ওজোন আছে তার 90% এই স্তরে পাওয়া যায়। এবার আমরা জানবো যে ওজোন স্তর কীভাবে তৈরি হয়, ওজোন স্তর কীভাবে ধ্বংস হয়। তো প্রথমে আসবো যে ওজোন স্তর কীভাবে তৈরি হয়। ওজোন স্তর তৈরি হয় এইভাবে যে সূর্য থেকে যে ইউভি রশ্মি আসে, ইউভি রশ্মি এসে অক্সিজেন অণুর উপর বিক্রিয়া করে এবং অক্সিজেন পরমাণুতে ভেঙে দেয়। এই অক্সিজেন পরমাণু তখন অণুর সাথে বিক্রিয়া করে এবং ওজোন হিসাবে তৈরি করে। আবার এই ওজোনের উপরে যখন সূর্যালোকের ইউভি রশ্মি পড়ে, তখন আবার অক্সিজেন পরমাণু এবং অক্সিজেন অণু তৈরি করে। এইভাবেই ওজোন স্তর তৈরি হতে থাকে। এবার আমরা পড়ব ওজোন স্তর কীভাবে ধ্বংস হয়। ওজোন স্তর ধ্বংস হওয়ার অনেক রকম ভাবেই হয়।
তার মধ্যে একটা হচ্ছে সূর্যরশ্মি। সূর্যরশ্মি আহ, সূর্যরশ্মি যে ইউভি রশ্মি আছে, একটু আগে আমরা আলোচনা করছিলাম যে ওজন ওজনের উপর পড়লো এবং বিক্রিয়া করে অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণু তৈরি করলো। এভাবেও এই যে একটা চক্র চলতে থাকে, ওজোন এবং অক্সিজেন এই চক্রটা চলতে থাকে, এইভাবে ওজোন স্তর ধ্বংস হয়। এরপরে হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্রাইফ্লোরোক্লোরোমিথেন। এটি এটি অতিবেগুনি রশ্মির প্রভাবে বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করে। এই সক্রিয় ক্লোরিন পরমাণু ওজোনকে অক্সিজেনে বিয়োজিত করে। শেষ ধাপে উৎপন্ন ক্লোরিন পুনরায় ওজোনকে বিয়োজিত করে। এইভাবে ওজোন স্তরে ক্ষয় ঘটতে থাকে। একটা সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষাধিক ওজোন অণুর বিয়োজন ঘটাতে সক্ষম। এর সঙ্গে সঙ্গে আরও একটা আছে, সেটা হচ্ছে NO এবং NO2 এর দ্বারা ওজোন স্তরে ধ্বংস হওয়া। মজার ব্যাপার হচ্ছে যে NO এর পরিমাণ কিন্তু কমে না, কিন্তু O3 এর পরিমাণ কমতেই থাকে। তাহলে কি হয়, ধরো তোমাদের কাছে 100 খানা ওজন ছিল এবং NO বিক্রিয়া করে প্রথম দফায় 2টো কমিয়ে দিল, কিন্তু NOর সংখ্যা কমলো না, কিন্তু ওজনের সংখ্যা 98 হয়ে গেল। এরপরে কি হবে, এই বিক্রিয়াটা চলতেই থাকবে এবং একটা সময় এরকম হবে যে ওজন পুরোপুরি শেষ হয়ে যাবে। তো এইরকমভাবেই NO এবং NO2 এর দ্বারা ওজন স্তরের ক্ষতি সাধন হয়ে থাকে। গ্রিন হাউস এফেক্ট। পৃথিবীর বায়ুমণ্ডলে যে ওজোন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন গ্যাস যে আছে, এই গ্যাসগুলো যখন সূর্য থেকে নানা রকম বিকিরণ যখন আসছে, সেগুলো কিন্তু পৃথিবীতে আসতে দেয়। কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠে যখন পড়ছে, তারপরে যখন ফিরে যাওয়ার চেষ্টা করছে, তখন এই স্তরগুলো আটকে দেয়, মহাশূন্যে যেতে দেয় না। এর ফলে কি হয়, ওই বিকিরণগুলো, ওই রশ্মিগুলো তখন পৃথিবীর ভিতরে জমা হতে থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই রশ্মিগুলো কিন্তু দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যের। এর ফলে কি হয়, বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে বায়ুমণ্ডল আরও আগে যা ছিল, যে আগে যে তাপমাত্রা ছিল সেটা থেকে তাপমাত্রা বাড়তে থাকে। এটাকে গ্রিন হাউস ইফেক্ট বলা হয়। এবং গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির জন্য বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্রত্যেক বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর উষ্ণতা প্রতি বছর 0.05 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে। এটা তোমরা নোট করে নিও, অনেক সময় সংজ্ঞা হিসাবে দিয়ে থাকে। তো বিশ্ব উষ্ণায়নের অনেক খারাপ দিকও আছে। খারাপ দিক বলতে গেলে হচ্ছে যে সমুদ্রের জলের কার্বন ডাইঅক্সাইড শোষণের ক্ষমতা কমছে। এতে কি হবে, যে সমুদ্রে জলে যে সবুজ গ্রিন অ্যালগি থাকে, সেই যেটা তারা সমুদ্রের জলের মিশে থাকা কার্বন ডাইঅক্সাইডগুলো শোষণ করে এবং সেখান থেকে অক্সিজেন তৈরি করে, প্রচুর পরিমাণ অক্সিজেন তৈরি করে। সেটা অক্সিজেনের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। এর সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়, সাইক্লোন, টর্নেডো এর সংখ্যাও প্রচুর বাড়তে থাকবে। সমুদ্রের জলস্তর আরও বাড়বে এবং একটা সময় এরকম হবে, হয়তো 100 বছর 200 বছর পর থেকে আস্তে আস্তে অনেক দেশ আছে যেগুলো কম উচ্চতায়, সেই দেশগুলো জলের তলায় চলে যাবে। তো আমাদের এক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের কমানোর জন্য কি করতে হবে, করতে হবে যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে হবে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে যাতে অক্সিজেন আরও বেশি তৈরি করা যায়। প্রয়োজনের অতিরিক্ত কলকারখানা স্থাপন করার দরকার নেই। সিএফসি, রুম হিটারের ব্যবহার কমাতে হবে। তো আজকের দিনে এতটাই থাক, সামনের দিনে আমরা আবার বাকিটা করব। প্রথম দিনে বেশি পড়াতে চাইছি না, একটুকু আমরা আস্তে আস্তে সরগরম হয়ে যাই পড়ার মধ্যে দিয়ে। তো সামনের দিনে 13 তারিখে, যদি না আমরা কোনোভাবে কোনো অসুবিধা হয়, সামনের রবিবার দিনে রাত 8টার সময় শক্তি যথাযথ ব্যবহার এই পাঠটা পড়ানো হবে এবং আগে যেরকম বলেছিলাম সেরকমভাবেই MCQ পরীক্ষা নেওয়া হবে। তো তোমরা তোমাদের মোবাইল ফোন, ট্যাব, কম্পিউটার থেকে এই পরীক্ষা দিতে পারবে। আর যারা যারা নতুন আজকে চ্যানেলে এসছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো।